হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা বইয়ের স্টোরি শেয়ার করতে চলেছি। বইটার নাম হলো ডিসিপ্লিন ইজ ডেস্টিনি, যেটা রায়ান হলিডে লিখেছেন, দ্য পাওয়ার অফ সেলফ কন্ট্রোল। এই বইটাতে পড়ে আমার যে বিষয়গুলির প্রতি খুব ভালো লেগেছে সেগুলো হলো যে একজন মানুষের শরীর তিনটে জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে ফিজিক্যাল ফর্ম বা বডি, একটা মাইন্ড আর একটা স্পিরিচুয়াল। এই তিনটি জিনিসের উপরে কি করে মাস্টারি করা যায় সেটা রায়ান হলিডে এই বইয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। এখানে আমি এই বইয়ের থেকে কিছু কিছু স্পেসিফিক চ্যাপ্টার যেগুলো আমার বিশেষ করে ভালো লেগেছে আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্রথম যে চ্যাপ্টারটা কথা আমি আলোচনা করতে চলেছি সেটা হলো রুলিং ওভার দ্য বডি। এখানে অথার একজন প্রফেশনাল বেসবল প্লেয়ারের কথা বলেছেন, লৌ গেরিক, যিনি 1903 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং নিউ ইয়র্ক ইয়াঙ্কিজ হয়ে প্রফেশনাল বেসবল খেলতেন। তার জীবনের কথা এখানে তুলে ধরেছেন যে তিনি এমন কোনো দিন ছিল না যে গেম মিস করতেন। যদি তার শরীর অসুস্থ থাকতো বা কোনো রকম মন করতো না যেতে, তাও তিনি রেগুলার গেমে প্রেজেন্ট থাকতেন এবং মন দিয়ে খেলতেন। এবং তার গেরিকের কথা অনুযায়ী তার কাছে বেসবলটা ছিল তার ধর্মের মতো, বা এটাকে তিনি পুজো করতেন। তার এই ম্যাচ যে সময়কালীন চলাকালীন তিনি কোনোদিন একটাও গেম মিস করেননি। এবং তিনি শুরুতে কিন্তু এমন ছিলেন না, তার মেন্টালিটিটা ধীরে ধীরে এভাবেই তিনি করে নিয়েছিলেন ডিসিপ্লিনের মাধ্যমে, রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে শরীর মনকে এক করে নিয়েছিলেন। এবং তিনি বিশ্বাস করতেন যে যদি শরীরের উপর কন্ট্রোল আনা যায় ডিসিপ্লিন অনুযায়ী, তাহলে মনও একদিন বাধ্য থাকবে যে ডিসিপ্লিনটাকে মেনে নিতে। তার যে টিম ম্যানেজার ছিলেন তিনি বলেছিলেন যে সব প্লেয়াররাই কোনো না কোনো দিন এক্সকিউজ দিতেন যে কিভাবে কেন সে খেলতে পারছে না, কিন্তু গেহরিক তার প্রফেশনাল লাইফে কোনো দিন কোনো এক্সকিউজ দেননি। এইটা তার সব থেকে বড় প্লাস পয়েন্ট ছিল, বা একজন টিম ম্যানেজার হিসেবে গেরিকের কাছ থেকে এটা তার সব থেকে বড় পাওনা ছিল বলা যেতে পারে। সব অন্য প্লেয়াররা এক্সকিউজ দেখাতো যে কেন তারা তাদের বেস্টটা দিতে পারছে না, কিন্তু গেরিক কোনোদিন সেই বিষয়টা নিয়ে মাথায় ঘামায়নি, কেননা তিনি সবসময় তার বেস্টটাই দিয়ে গেছেন প্রথম থেকে শেষ ম্যাচ পর্যন্ত। তার যে রেকর্ড ছিল সেটা প্রায় 70 বছর পর্যন্ত অক্ষয় ছিল। তারপর 1995 সালে সেই রেকর্ড ভাঙতে পেরেছিল। তার যে ডেডিকেশন লেভেল সেটা দেখে অথার বলেছেন যে যদি হার্ডওয়ার্ককে ডিসিপ্লিনের সঙ্গে রেগুলার মেনটেন করা যায় তাহলে যে কোনো ব্যক্তি যে কোনো ফিল্ডে চরম সাফল্য লাভ করতে পারে। তো প্রথম চ্যাপ্টারটা হলো রুলিং ওভার দ্য বডি। নেক্সট চ্যাপ্টার হচ্ছে অ্যাটাক দ্য ডন। অর্থাৎ আমরা কেউ কিন্তু খুব মর্নিং পার্সন নয়, বা ভোর ভোর উঠতে সবাই কিন্তু খুব ভালোবাসে না। কিন্তু অথার এখানে টনি মরিসন, একজন আমেরিকান অথারের কথা বলেছেন, যিনি তার ফ্যামিলিকে সারা দিন সময় দিতেন এবং কখনো একা থাকতেন না। সেই জন্য তিনি নিজেকে সময় দেওয়ার জন্য বা নিজের ভালো লাগাটাকে সময় দেওয়ার জন্য সেই সময়টাকেই বেছে নিয়েছিলেন, ভোরবেলাটাকেই বেছে নিয়েছিলেন। তখন তাকে ডিস্টার্ব করার মতো কেউ থাকতো না, তখন তিনি নিজেকে সময় দিতে পারতেন। তিনি বলেছিলেন যে এই সময়টাই হচ্ছে একমাত্র সময় যেটা কোনো নেগেটিভিটি তোমার কাছে আসবে না, বা তুমি যেটা করবে সেটা নিজের মন থেকে করবে, কোনো রকম বাধা বিপত্তি বা
কোনো নেগেটিভিটি তোমাকে আচ্ছন্ন করতে পারবে না। তাই লেখক এখানে সেকেন্ড যে চ্যাপ্টারটার কথা বলেছেন সেটা হচ্ছে অ্যাটাক দ্য ডন, অর্থাৎ ভোরবেলাকে নিয়ন্ত্রণ করার কথা বলেছেন। তাহলে যদি তুমি সকালবেলাটাকে নিয়ন্ত্রণে করতে পারো বা ভোরবেলাটাকে নিয়ন্ত্রণে করতে পারো, তাহলে সারা দিনটাই কে তুমি জয় করতে পারবে। অফকোর্স এটা ঠিক যে ভোরবেলা ওঠাটা কোনো ফান নয়, কিন্তু যদি এই ডিসিপ্লিনটাকে আমরা মেনটেন করতে পারি তাহলে তার থেকে ভালো কিছু আর হতেই পারে না বলে লেখক এখানে বলেছেন। এবং এটাকে যদি আমরা ডিসিপ্লিনের সঙ্গে রোজ রোজ করতেই থাকি তাহলে তার ফল আমরা নিশ্চয়ই পাবো একদিন। এরপর যে চ্যাপ্টারটা সেটা রয়েছে ক্লিন আপ দ্য ডেস্ক। অ্যাকচুয়ালি আমি নিজেও এই বইটা পড়ার পরে আমি নিজেও আমার যে অফিসের ডেস্ক রয়েছে বা আমার যে কম্পিউটার স্ক্রিনটা রয়েছে সেখান থেকে যত সব উল্টো পাল্টা বা যেগুলো কাজের জিনিস নয় সেগুলোকে আমি সরিয়ে দিয়েছি, যাতে আমার কাজের ক্ষেত্রটা বা আমার কম্পিউটার স্ক্রিনটা অনেকটা ফ্রি দেখতে পাই এবং কাজের যে চাপ আমি নিজে ফিল করেছি যে অনেকটাই কম হয়। যদি টেবিল ভর্তি থাকে তাহলে কি হয় যে কাজ যদি নাও থাকে, কাজের কাজ যদি নাও থাকে, তাহলেও মনে হয় যেন আমার টেবিলে অনেক কাজ পড়ে আছে। এই বিষয়টা কিন্তু আমি নিজে ফিল করেছি এবং এক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যে সবাইকে এই যে ক্লিন আপ দ্য ডেস্ক রয়েছে, সেটা কম্পিউটারের ডেস্কটপ হতে পারে বা অফিসের ফাইল টেবিল হতে পারে বা মোবাইলের মধ্যে উল্টোপাল্টা অ্যাপ যেটা প্রয়োজন নেই বা যেটা টাইম নষ্ট করছে সেগুলোকে অবশ্যই আমরা রিমুভ করতে পারি। তাহলে আমরা অনেকটা ফোকাসড ভাবে কাজ করতে পারবো। 4 নম্বর যে চ্যাপ্টারটা যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে সোয়েট দ্য স্মল স্টাফ। আমরা যেন ছোট ছোট জিনিসের দিকে খুব ভালো করে নজর দিই। ছোট জিনিসের দিকে নজর না দিই তাহলে দেখা যাবে যে একদিন সেটাই বড় হয়ে কোনো বিশাল ডিজাস্টার হয়ে দাঁড়িয়েছে। ছোট ছোট বলতে এখানে বলতে চাইছে যে সিলি মিস্টেক, অনেক সিলি মিস্টেক পরবর্তীকালে বড় কোনো রকম অঘটন বা ডিজাস্টারের কারণ হয়ে দাঁড়ায়। এই অথার এখানে একটা প্রভাব ইউজ করেছেন যেটা হচ্ছে ফর ওয়ান্ট অফ এ নেল দ্য শু ওয়াজ লস্ট। মানে যেটা সিমিংলি আনইম্পর্টেন্ট জিনিস সেটার প্রতি যদি আমরা দৃষ্টি না দিই তাহলে কোনো বড় সড়ো ধরনের ক্ষতি আমাদের হতে পারে। সুতরাং প্রত্যেক মানুষেরই উচিত যে ছোট ছোট বিষয়ের প্রতিও দৃষ্টি নিক্ষেপ করা। ঠিক আছে, এখানে তিনি আরেকটা কথা বলেছেন যে ঘোড়ার পায়ের খুর সেটাতে নেল লাগানো হয়নি বলে একজন রাজা তার পুরো যুদ্ধটাই হেরে গিয়েছিল। ঠিক আছে, যদি না নেল লাগানো না হওয়ার কারণে ঘোড়া যুদ্ধে যেতে পারেনি, যুদ্ধে না যাওয়ার জন্য মানে যুদ্ধে ঠিকঠাক পারফর্ম করতে পারেনি, তার জন্য তার সেনাবাহিনীও যুদ্ধ ঠিকঠাক করতে পারলো না, সেটার জন্য তার যুদ্ধে হেরে গেল রাজা, যুদ্ধে হেরে যাওয়ার জন্য তার রাজত্ব চলে গেল। সুতরাং প্রত্যেক মানুষের উচিত যে যেগুলো ছোট ছোট জিনিস সিলি মিস্টেক সেগুলোকে মন দিয়ে দেখা, যাতে ভবিষ্যতে সেগুলো কোনো বড় রকমের অঘটনের কারণ। 5 নম্বর চ্যাপ্টার বা 5 নম্বর যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড দেন মোর প্র্যাকটিস। আমরা সবাই জানি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিসই একমাত্র জিনিস যেটা আমাদেরকে কোনো ক্ষেত্রে পারফেকশনিস্ট করে দিতে পারে। যে কোনো জিনিসে যদি আমরা প্র্যাকটিস দিই তাহলে অবশ্যই তার রেজাল্ট আমরা চোখের সামনে দেখতে পাবো এবং প্র্যাকটিসের মাধ্যমেই আমরা কোনো কিছুতে বেটার হতে পারি। বাকি তো সব কিছু আছেই, সঙ্গে যদি না কেউ প্র্যাকটিস করে তাহলে কিন্তু বাকি সব কিছুর কোনো ভ্যালু থাকবে না যদি না সে প্র্যাকটিস করে। সুতরাং ডিসিপ্লিনের সঙ্গে প্র্যাকটিস কিন্তু মাস্ট, তাহলেই সাফল্য আসবে। এরপরে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে সাইলেন্স ইজ স্ট্রেংথ। এটা
আমি ব্যক্তিগত জীবনে খুব ফলো করার চেষ্টা করি। যদি যে কথাটা বলতে চাইছো সেটা যদি ভ্যালু না থাকে বা সেটা যদি তোমার ক্যারেক্টারে কিছু ভ্যালু না অ্যাড করে, তাহলে সেখানে চুপ থাকাই ভালো। যতটুকু বলার দরকার সেই ততটুকুই বলা উচিত, এবং এটা সেলফ ডিসিপ্লিনের একটা সব থেকে বড় ক্ষেত্র। চুপ করে থাকাটাও কিন্তু অনেক কঠিন। When you talk, it should matter. When you say something, it should mean something. এটা হচ্ছে গেট বেটার এভরিডে। যদি আমরা কোনো বিষয়ের প্রতি বা লক্ষ্যের প্রতি এগিয়ে যাই, তার জন্য আমাদেরকে ডিসিপ্লিনের সঙ্গে রেগুলার প্র্যাকটিস তো করতেই হবে। সঙ্গে এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। ইমপ্রুভমেন্ট অবশ্যই আমাদের করতে হবে। আমরা যদি ভাবি যে আমাদের অনেক এরিয়া আছে যেখানে আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো, তাহলে অবশ্যই আমরা করতে পারবো। এবং আমরা যদি ভাবি যে না, আজকে আমি যেখানে আছি এটাই ফাইনাল, তাহলে এরপর আর ইমপ্রুভমেন্ট বা নিজের যে বেস্টটা সেটা আমরা দিতে পারবো না। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত যে আজকে যেখানে আছি তার থেকে বেটার করার, ছোট ছোট হলেও ইমপ্রুভমেন্ট করার। তাহলে আরো সাফল্যের দিকে আমরা অনেকটা এগিয়ে যাব। এক্ষেত্রে যে জাপানিজ ওয়ার্ডটা আছে কাইজেন, অর্থাৎ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ডে বাই ডে, যেটা পরবর্তীকালে কম্পাউন্ডিং এফেক্ট হিসেবে তোমার নিজের কাছে ফেরত আসবে। তাহলে গেট বেটার এভরিডে, প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করতে হবে যে আমি কি নিজের ইমপ্রুভমেন্ট করেছি, এবং নিজে থেকেই উত্তর পেয়ে যাবে যে হ্যাঁ ইমপ্রুভমেন্ট হয়েছে না হয়নি। যে চ্যাপ্টারটা আমার ভালো লেগেছে সেটা হয়েছে রেসপেক্ট টাইম। প্রত্যেকের উচিত টাইমকে রেসপেক্ট করা। সেটা তোমার নিজের টাইম হতে পারে, অন্যের টাইম হতে পারে। টাইম থাকতে থাকতে যদি মানুষ কাজ করে, তাহলে টাইমও তাকে সময়ে সবকিছু ফিরিয়ে দেয়। সময় সবার জন্য 24 ঘন্টা, সেই জিনিসটা যেন না ভোলে কেউ। 24 ঘন্টার মধ্যেই মানুষ সবকিছু করতে পারে। প্রায়োরিটি চুজ করতে হবে অবশ্যই, যে পুট ফার্স্ট থিং ফার্স্ট, বা আমার প্রেফার করতে হবে যে কোন জিনিসটা আমাকে আগে করতে হবে আর কোন জিনিসটা না করলেও হবে। টাইমকে ওয়েস্ট করা যাবে না। তাহলে রেসপেক্ট দ্য টাইম, টাইমকে সম্মান করতে হবে। সম্মান এই অর্থে যে সেটাকে ইউটিলাইজ করতে হবে ঠিকঠাক ভাবে, কারণ বাকি সবকিছু ফেরত পাওয়া যাবে, কিন্তু সময় একবার চলে গেলে সে আর ফেরত আসবে না। হচ্ছে ডু ইউর বেস্ট, এবং এটাই শেষ চ্যাপ্টার এই বইয়ের নয়, তবে আমার যেগুলো ভালো লেগেছে তার মধ্যে ডু ইউর বেস্ট। যদি তুমি কোনো কাজে যদি কোনো কাজে তুমি এগিয়ে যাও, তাহলে তোমার অবশ্যই উচিত যে বেস্টটা দেওয়া। যদি তুমি সেই কাজে তোমার বেস্টটা দিতে না পারো, তাহলে ওরকম কাজ করার দরকার নেই, তুমি শুরু করারই দরকার নেই। যদি তুমি কোনো জিনিসে সাফল্য পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে তোমার বেস্টটা দিতে হবে, এবং এটা তোমাকে মন থেকে দিতে হবে যে হ্যাঁ আমি কি আমার সেরাটা দিয়েছি। যদি না দিতে পারি তাহলে দেওয়ার চেষ্টা করতে হবে, এবং যদি ইচ্ছে করে না দিতে পারি তাহলে ওই কাজটা করার কোনো দরকারই নেই। সুতরাং কোনো কাজের জন্য অলওয়েজ গিভ ইউর বেস্ট। যদি তুমি বেস্ট দেওয়ার পরে তারপর তুমি উপরওয়ালার হাতে ছেড়ে দাও যে হ্যাঁ আমি আমার পোরশনটুকু বেস্ট দিয়েছি, তারপর যা হবার সেটা উপরওয়ালার হাতে। তাহলে নিজে থেকে একটা স্যাটিসফ্যাকশন পাবে যে হ্যাঁ আমি আমার বেস্টটা দিয়েছি, কোনো গিল্টি ফিল হবে না। ঠিক আছে, তো এই ছিল আজকের বই ডিসিপ্লিন ইজ ডেস্টিনি, রায়ান হলিডের কিছু চ্যাপ্টার যেগুলো আমার ভালো লেগেছে, এবং আমিও চেষ্টা করছি এগুলো লাইফে ইমপ্লিমেন্ট করার।
এবং আমি শেয়ার করলাম যাতে তোমরাও এগুলোকে একটু হলেও লাইফে ফলো করে এগিয়ে যেতে পারো। থ্যাংক ইউ।